আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি এবং তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। তোমরা প্রত্যেকেই যার যার লক্ষ্য অনুযায়ী কঠোর পরিশ্রম করে যাচ্ছ, যাতে করে তোমরা তোমাদের ভিতরে প্রত্যেকের ভিতর যে একটি বড় হবার, একটি ভালো কিছু করার যে আকাঙ্ক্ষা, সেটি যেন বাস্তবায়ন ঘটাতে পারো। তো আজকে আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করব হচ্ছে আমাদের এই তৃতীয় অধ্যায় কৃষি উপকরণের পাঠ 7, ভালো উন্নত বীজ নির্বাচন। এর আগে আমরা বীজ তলার জন্য জমি প্রস্তুত, যে আমাদের মাটি কীভাবে প্রস্তুত করতে হবে, কীভাবে আমরা সার দিব, সার প্রয়োগ, সাশ্রয় ব্যবহার, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ভালো উন্নত বীজ নির্বাচন, কীভাবে আমরা একটি ভালো বীজ, কারণ যদি আমরা একটি ভালো বীজ নির্বাচন করতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটি হবে যে আমরা সেখান থেকে ভালো ফসলের আশা করতে পারি। সো বীজ নির্বাচন, একটি ভালো বীজ নির্বাচন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো কৃষিজ পণ্য উৎপাদন, শস্য উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেন প্রত্যেক কৃষকের উচিত যে একটি ভালো বীজ নির্বাচন করা। তো দেখো, এখানে লেখা আছে যে বীজ একটি মৌলিক কৃষি উপকরণ। বীজের মাধ্যমে উদ্ভিদের বংশ বিস্তার ঘটে। উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী পরিপক্ক নিষিক্ত ডিম্বককে, অর্থাৎ ম্যাচিউর ফার্টিলাইজ উদ্ভিদকে বীজ বলে। আমরা জানি উদ্ভিদের অন্যান্য অঙ্গ ব্যবহার করে বংশ বিস্তার সম্ভব। কৃষিতত্ত্বে এগুলোকে হচ্ছে বীজ হিসাবে স্বীকৃতি দেয়। এগুলিকে কৃষিবিদগণ কৃষিতাত্ত্বিক বীজ বলে। আর নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বলা হয় সত্যিকারের বীজ বা ট্রু বীজ বা যৌন বীজ, সেক্সুয়াল সিড। তোমরা জানো হচ্ছে যে আমাদের সাধারণত আমরা দুই প্রকার বীজ উপায়ে সাধারণত উদ্ভিদের বংশ বিস্তার করা হয়ে থাকে। একটি হচ্ছে জনন প্রক্রিয়ার মাধ্যমে, আর আরেকটি হচ্ছে অযৌন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ভেজিটেটিভ, অর্থাৎ উদ্ভিদের অঙ্গজ বংশ বিস্তার যেটিকে বলা হয়। যে উদ্ভিদের কোনো একটি অংশকে কাজে লাগিয়ে বংশ বিস্তার করা হয়। যদি আমরা গোলাপের কথা বলি, যে গোলাপের কাছে দেখা যায় যে গোলাপ গাছের একটি কাণ্ডকে নির্বাচন করে সেটিকে স্ল্যান্টিংভাবে, সেটিকে তেরসা কাঠ দিয়ে জমিতে পুঁতে সেখান থেকে নতুন গোলাপ গাছের বংশ বিস্তার করা হয়ে থাকে। আবার ঠিক এমনিভাবে আমরা আম গাছের কথা যদি বলি, আম গাছের ক্ষেত্রে সাধারণত যেটি করা হয় যে বিভিন্ন রকম গুটিকরণ করা হয়। তারপর পেয়ারা গাছের ক্ষেত্রে, লিচু গাছের ক্ষেত্রে, বিভিন্ন ফলের গাছের ক্ষেত্রে এইভাবে সাধারণত আমরা অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে, অর্থাৎ আমরা যদি আলুর কথা বলি, যে আলুর ক্ষেত্রে তোমরা দেখবে যে আমাদের যে আলু, সেই আলুর কোনো একটি অংশকে কেটে, যেখানে দুটি বা তিনটি বার থাকে, সেই অংশটিকে কেটে হচ্ছে যে আমরা বলি যে যদি এরকম একটা আলু থাকে, যে আলু এরকম ভাবে কেটে, এটার মধ্যে দেখা গেছে যে একটি বা দুটি বা তিনটি বার থাকে, এই অংশটিকে কেটে হচ্ছে জমিতে বুনে দেওয়া হয়, পুঁতে দেওয়া হয়, এবং এখান থেকে পরবর্তীতে আলু চারা গাছ জন্মায় এবং পরবর্তীতে নতুন আলুর জন্ম হয়। অর্থাৎ এগুলো হচ্ছে অঙ্গজ বংশ বিস্তার। কিন্তু যদি আমাদের হচ্ছে যেটি হচ্ছে আমাদের যৌন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেটি হয় যে শুক্রাণু, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে থাকে, অর্থাৎ পোলেন পরাগরেণু, এটি বাতাসের মাধ্যমে অথবা বিভিন্ন মৌমাছি বা বিভিন্ন পতঙ্গের মাধ্যমে এক ফুল থেকে আরেক ফুলে যায়, এবং সেটি স্ত্রী ফুলের যে অংশ আছে, ডিম্বকের ভিতরে যে ডিম্বাণু আছে, সেটিকে ফার্টিলাইজ, নিষিক্ত করে হচ্ছে বীজ তৈরি করে। এবং এই প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে জনন প্রক্রিয়া। আর যেটি বললাম, যদি যদি কোনো আমরা একটা উদ্ভিদে কোনো একটা অঙ্গকে ব্যবহার করতে পারি, অর্থাৎ সেটি কাণ্ড হতে পারে, সেটি পাতা হতে পারে, সেটি বাকল হতে পারে, এইটিকে বলা হয় শিক্ষার্থী বন্ধু অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি। এখানে সেই পদ্ধতি বলা হচ্ছে, এবং যেটি পরিপক্কতার মাধ্যমে, অর্থাৎ পরাগরেণু ডিম্বাণুকে নিষিক্ত করার মাধ্যমে হয়, সেটিকে সত্যিকারের বীজ, অর্থাৎ ট্রু সিড বা যৌন বীজ বলা থাকে। দেখো, বীজের মাধ্যমে উদ্ভিদের জাতের গুণাগুণ পরবর্তী প্রজন্মে প্রভাবিত হয়। অবশ্যই আমরা যদি বলি যে একটি সন্তানের মাধ্যমে তার বাবার বা মায়ের বৈশিষ্ট্যগুলো প্রভাবিত হয়, ঠিক বীজের মাধ্যমেও তার এক প্রজন্মের বৈশিষ্ট্যসমূহ অন্য প্রজন্ম, অর্থাৎ পরবর্তী প্রজন্মের মধ্যে প্রভাবিত হয়। অঙ্গজ প্রজননে মাতৃ উদ্ভিদের, অর্থাৎ যে উদ্ভিদের অঙ্গ ব্যবহার করা হয়, তার গুণাগুণ পরবর্তী বংশধরে প্রকাশ ঘটে থাকে। অপরদিকে যৌন বীজে মাতা ও পিতা উদ্ভিদ উভয়ের গুণের একটি যৌক্তিক মিশ্রণের নিয়মানুসারে ঘটে।
এক্ষেত্রে অসুবিধা এই যে আত্মনিষিক্ত না হলে মা গাছের সকল গুণাগুণ পরবর্তী প্রজন্মে নাও পাওয়া যেতে পারে। তবে এই পদ্ধতি ব্যবহার করে দুটি আলাদা জাতের একই ফসলের মধ্যে সংকরণ ঘটিয়ে তৃতীয় জাত তৈরি করা হয়, যাতে মাতার কিছু এবং পিতার কিছু ভালো গুণের সমাহার ঘটতে পারে। একইভাবে এইভাবে বীজের বংশগতিগত উন্নয়ন সম্ভব, যাকে বলে সংকরণ। তো এখানে দুটি কথা বলা হলো যে কিভাবে উন্নত জাতের বীজ নির্মাণ করা হয়, এবং যেটি বলা হচ্ছে অঙ্গজ বংশ বিস্তারের ক্ষেত্রে যেটি হয়, যেহেতু এটি গাছের কোনো একটি অংশকে আমরা ব্যবহার করি, যে কাণ্ড অথবা গাছের পাতা অথবা গাছের শিকড় অথবা গাছের বাকল, এটি ব্যবহার করে হচ্ছে আমরা বংশ বিস্তার করি। এটি অনেকটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগেও তোমাদেরকে বলেছি, এটা হচ্ছে অনেকটা কার্বন কপির মতন। অর্থাৎ এটি মাতৃগাছে, অর্থাৎ যে গাছের অংশ থেকে আমরা আমাদের মুকুলটি, আমরা আমাদের কাণ্ডটি বা আমরা আমাদের লিপটি বা পাতাটি নিয়ে থাকি, আমাদের পরবর্তী যে গাছ, এখান থেকে যে চারা গাছ জন্মায়, সেটিরও কিন্তু শিক্ষার্থী বন্ধু বৈশিষ্ট্য একই রকম থাকে, অর্থাৎ অবিকল একই রকম হয়। কিন্তু যদি আমাদের যৌনজনিত প্রক্রিয়া যদি হয়, অর্থাৎ যে ক্ষেত্রে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মধ্যে নিষিক্ত হওয়ার মাধ্যমে যে নিষিক্ত হওয়ার মাধ্যমে যে বীজটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যদি সেলফ ফার্টিলাইজার একই ফুলের, স্ত্রী ফুলের পুরুষ ফুলের মধ্যে হয়, সেক্ষেত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রে প্রায় মাতৃ গুণাগুণ মিল থাকে। কিন্তু যদি আমরা বলি যে সেলফ ফার্টিলাইজেশন না হয়, আত্মনিষিক্তকরণ না হয়ে থাকে, অর্থাৎ এক ফুল প্রোডাক্ট যদি অন্য ফুলের ডিম্বাণুকে যদি নিষিক্ত করে থাকে, পরপরাগণ যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে আমাদের যে বিভিন্ন গুণের, যে আমাদের হুবহু একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন আমাদের কিন্তু জাত পাই না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এটি মিশ্রণ, একটা যৌক্তিক মিশ্রণ ঘটে থাকে। যেরকম আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি মানুষের কথা বলি, যে একটি সন্তানের মধ্যে তার বাবার কিন্তু সকল বৈশিষ্ট্য থাকে না, বা একটি সন্তান, একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে তার মায়ের কিন্তু সমস্ত বৈশিষ্ট্য সঞ্চারিত হয় না। তো এই যে প্রক্রিয়াটা, এটি কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও সত্য। অর্থাৎ যখন আমরা যৌন প্রক্রিয়ার মাধ্যমে একটি উদ্ভিদের যখন বংশবিস্তার হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে উদ্ভিদ অর্থাৎ মাতৃগাছটির, অর্থাৎ পিতৃ গাছটি এবং মাতৃগাছটির যে সকল বৈশিষ্ট্য এর পরবর্তী প্রজন্মের মধ্যে বা পরবর্তী যে চারা গাছটি হয়, সেটির মাধ্যমে সঞ্চারিত হয় না। তবে এক্ষেত্রে যেটি করা হয় যে উন্নত কিছু বৈশিষ্ট্য নিয়ে যেটি তৈরি করা হয়, যেটাকে বলা হয় হাইব্রিডাইজেশন। অর্থাৎ এর মধ্যে যেটি হচ্ছে যে আমরা যদি বলি ধানেরই দুটি আলাদা জাতের মধ্যে একই ফসলের, অর্থাৎ ধান হলে ধান, পাট হলে পাট, অর্থাৎ একই ফসলের দুটি ভিন্ন জাতের মধ্যে মাতার কিছু ভালো গুণ অথবা পিতার কিছু ভালো গুণ নিয়ে একসাথে সংকরণ করে, একসাথে নিষিক্ত করে নতুন ভালো কিছু তৃতীয় একটি জাত, অর্থাৎ নতুন যে জাতি হয়, সেটি এই দুটির থেকে আরও ভালো কিছু জাত, আরও কিছু আরেকটু উন্নত একটু জাত, উন্নত একটু বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জাত তৈরি করা হয়ে থাকে, যেটিকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। এবং এর মাধ্যমে এই সংকরণ, এটিকে এই প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে যে অনেক অনেক বীজের উন্নয়ন ঘটে থাকে, অনেক ভ্যারাইটি, অনেক জাতের উন্নয়ন ঘটানো হয়ে থাকে, যেটিকে সংকরণ বলা হয়। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের দেওয়া আছে যে কৃষক চাষাবাদের জন্য উন্নত গুণাগুণ সম্পন্ন উচ্চ ফলনশীল ধানের উন্নত বীজ ব্যবহার করে লাভবান হতে চান, কৃষি গবেষণা সংস্থাগুলো বীজ উন্নয়নের কাজ করে। বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষ উন্নত জাতের বীজের চূড়ান্ত অনুমোদন দেয়, এবং বিএডিসি মতো রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিভিন্ন স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে কৃষকদের উন্নত বীজ সরবরাহ করে। অর্থাৎ এর মাধ্যমে যেটি বলো যে আমাদের যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, এর আগে আমরা আলোচনা করেছি, আমাদের আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রয়েছে, আমাদের রয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এরকম বিভিন্ন যে গবেষণা পথে, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, এরা ফসলের মান উন্নয়নের ক্ষেত্রে কাজ করে, এরা বিভিন্ন বীজ উন্নয়নের ক্ষেত্রে কাজ করে। এরা একজন গবেষক হচ্ছে জানে এই গবেষণা প্রতিষ্ঠানে এই গবেষণা প্রতিষ্ঠানগুলোতে যে গবেষণা যে যে গবেষক যারা কাজ করেন, গবেষক হিসাবে যারা কাজ করেন, বা যেসব রিসার্চাররা কাজ করেন, তারা চেষ্টা করে যাচ্ছেন তাদের মেধাকে কাজে লাগিয়ে তারা উন্নত বীজের বা উন্নত জাতের উদ্ভাবন করার চেষ্টা করেন, এবং করার পর এটিকে স্বীকৃত দেওয়ার জন্য, এটিকে অথরাইজ করার জন্য হচ্ছে যে আমাদের যে বিএডিসি আছে, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এদের কাছে এরা
রিপোর্ট করে, এবং রিপোর্ট করার ফলে এদেরকে ইনফর্ম করার ফলে, জানানোর ফলে তারপর এরা এদের নিজস্ব যে বীজতলা রয়েছে, এদের যে নিজস্ব যে খামার রয়েছে, সেই খামারের পরিবেশে তারা এই বীজগুলোকে থেকে তার সত্যতা পরীক্ষা করে। অর্থাৎ গবেষক যেই ইনফরমেশন বা যে তথ্যটি দিয়েছে বা যে কথাটি বলেছে যে এখান থেকে যে এই বীজের এই ভালো গুণাবলী রয়েছে বা এই ভালো বৈশিষ্ট্য রয়েছে, এটি তারা তাদের নিজস্ব উৎপাদন পদ্ধতির মাধ্যমে, উৎপাদন ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত হন, এবং নিশ্চিত হওয়ার পর তারপরে হচ্ছে যে এটি তারা অনুমোদন করে দেন। আর যখন বিএডিসি কোনো একটি বীজের এরকম অনুমোদন দিয়ে থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে এটি পরবর্তীতে বাজারজাত করে কৃষকরা সেটি সংগ্রহ করে তাদের জমিতে লাগাতে পারে। তো এখানে এখানে এটাই বলা হচ্ছে যে কৃষি গবেষণা সংস্থাগুলো বীজ উন্নয়নের কাজ করে, তারা বিভিন্ন বীজের উন্নয়নের কাজ করে, করার পর তারা বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষ যারা এটা অনুমোদন দিবে, বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষ উন্নত জাতের বীজের চূড়ান্ত অনুমোদন দেয়, এবং বিএডিসির মতো রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিভিন্ন শিক্ষিত প্রতিনিধি, তাদের বিভিন্ন শিক্ষিত প্রতিনিধির মাধ্যমে এই কৃষকদের কাছে উন্নত বীজ সরবরাহ করে থাকে। অর্থাৎ তারা তাদের প্রতিনিধির কাছে বীজ দিয়ে থাকে, এবং এই প্রতিনিধিগুলো কৃষকদের যে যে জায়গাগুলোতে যে বীজের চাহিদা রয়েছে তারা সেভাবে সে অনুযায়ী তাদের প্রতিনিধির কাছে বীজগুলো সরবরাহ করে, এবং এই প্রতিনিধিগুলো আবার কৃষকদের কাছে পৌঁছে দেয়। চলতি কোনো ফসলের জাতের প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু কাঙ্ক্ষিত গুণের ভিত্তিতে ক্রমাগত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বীজের উন্নতি বা জাতের উন্নতি ঘটানো যেতে পারে। এই পদ্ধতিতে উন্নয়নকে বলা হয় চয়ন প্রযোজন, সিলেকশন ব্রিডিং। সিলেকশন মানে হচ্ছে যেহেতু নির্ধারণ করা বা চয়ন করা। পর্যবেক্ষণ ও বাছাই এখানে মূল কৌশল। সংকরণের পরও বেশ কয়েক প্রজন্ম জেনারেশন পর্যবেক্ষণ ও বাছাই করা হয়। অর্থাৎ চলতি কোনো ফসল, কোনো একটি ফসলকে নির্বাচন করার পর এরপর এর মধ্যে যে ভালো বৈশিষ্ট্যগুলো আছে সেটিকে নির্ধারণ করা হয়, সেটিকে চয়ন করা হয়, এবং সেই ভালো বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটিকে সেলফ ফার্মেশন, অর্থাৎ একই ফসল বারবার সংকরণ ঘটিয়ে হচ্ছে যে উন্নত ফসলের বা উন্নত জাতের উন্নয়ন ঘটানো হয়। এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে কিছু কাঙ্ক্ষিত গুণ, অর্থাৎ কিছু ভালো বৈশিষ্ট্যকে ধরে, অর্থাৎ এটিকে নির্বাচন করে কিন্তু তারপরে সংকলন করানো হয়। এবং এই ক্ষেত্রে যেটি জিনিস করতে হয় যে একটি হচ্ছে যেটি হচ্ছে আমাদের যে পর্যবেক্ষণ করে আমাদের বুঝতে হয় যে এখানে ভালো ভালো গুণ কোনগুলো, ভালো ভালো বৈশিষ্ট্য কোনটা, এবং তারপর হচ্ছে বাছাই করা যে কোনটিকে, ভালো গুণের মধ্যে কোনটিকে আমরা গ্রহণ করব এবং কোনটিকে গ্রহণ করব না। এটি যেটি অর্থাৎ পর্যবেক্ষণ এবং বাছাই, এর মধ্যে দিয়ে কিন্তু এই সংকলনের মাধ্যমেই আমরা হচ্ছে যে একটি উন্নত জাতের জাত আমরা উদ্ভাবন করতে সক্ষম হই, যেটিকে বলা হচ্ছে সিলেকশন ব্রিডিং। চাষি পর্যায়ে উন্নত বীজ নির্বাচনের আগে আরও কিছু বিষয়, চাষি পর্যায়ে অর্থাৎ কৃষক পর্যায়ে উন্নত বীজ নির্বাচনের আগে আরও কিছু বিষয় বিবেচনা নিতে হয়। যেমন চাষির কৃষি পরিবেশ অঞ্চলের জন্য ফসলের কোন কোন জাত উপযুক্ত। অর্থাৎ এখানে বলা আছে যে একজন কৃষক ইচ্ছা করলে সব ফসল সে জাত উন্নয়নের কাজ করতে পারে না। অর্থাৎ ওই কৃষক যে এলাকাতে বসবাস করে ওই এলাকায় কোন ফসল চাষ করা যায়। যদি সে খরাপ্রবণ এলাকায় বসবাস করে তাহলে অর্থাৎ তাকে এমন ধরনের জাত উদ্ভাবন করা দরকার, কাজ করা দরকার যেটি হচ্ছে খরা সহিষ্ণু জাতের নিয়ে সে কাজ করতে পারে। আবার যদি তার এরকম হয় যে বন্যা দেখা যায়, নিয়মিত বন্যা একটি তাদের একটি নিয়মিত একটি ফেনোমেনা, যে প্রায় সেখানে বন্যা হয়, তো এরকম একটি পরিবেশে আমাদের বন্যা সহিষ্ণু জাত নিয়ে তার গবেষণা করা উচিত, বা বন্যা সহিষ্ণু জাতের উন্নয়ন নিয়ে তার কাজ করা উচিত। অর্থাৎ যে সে যখন উন্নত বীজ নির্বাচন করবে তাকে বুঝতে হবে তার যে পরিবেশ, যেই এলাকাতে সে তার ফসল উৎপাদন করতেছে, এই পরিবেশের সাথে আমাদের কোন ধরনের বীজকে আমাদের মানানসই হবে সেটি আমাদেরকে নির্বাচন করতে হবে। এরপর হচ্ছে ওই জাতগুলোর মধ্যে কোনটি সবচেয়ে কম ফলন দেয়, ওই জাতগুলোর মধ্যে কোনটি সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি ফলন দিতে পারে, ও কোন জাতির মধ্যে রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি, এবং কোন জাতির মাঠ পরিচর্যা করা সহজতর। অর্থাৎ এর মধ্যে কোনটি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কোনটি সবচেয়ে কম সময় ফলন দেয়, কম খরচে। অর্থাৎ এটি অবশ্যই দেখতে হবে যে যদি আমরা অনেকগুলো জাত আছে তার মধ্যে একটি জাত আমি যদি পেলাম যেটি কম সময়ের মধ্যে দেয়, তো অবশ্যই সেটি আমরা নির্বাচন করতে পারি। কারণ অনেক সময় দেখা গেছে যে ধরো যে একজন কৃষক উনি যে জায়গায়
তার ফসল চাষ করে থাকেন, সেখানে আগাম বন্যা অনেক সময় আগাম বন্যা দেখা দেয়। তো এই ক্ষেত্রে যদি সে যদি এমন একটি জাত নির্বাচন করতে পারেন যে 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 জাতে খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ যদি আগাম বন্যা হয়ও তার আগেই এটি হচ্ছে ওই ফসলটি, আমাদের ধানের কথাই বলি যে ধানের ওই জাতটি আগাম বন্যা হলে তার আগেই এটি আমরা হারভেস্ট ফসল সংগ্রহ করা সম্ভব হবে, অর্থাৎ কম সময়ের মধ্যে এটি ফলন দিতে পারে। তো এইটি তার মাথায় রাখতে হবে যে কোন জাতটি হচ্ছে কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে ফলন দিতে সক্ষম হয়, এটি তাকে বিবেচনা করতে হবে। এরপরে দেখো দেওয়া আছে যে ওই জাতগুলোর মধ্যে সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি ফলন। অবশ্যই যদি আমি একটি জাত পেলাম, জাত যদি নির্বাচন করা যায়, যে চাষিদের নির্বাচন করতে পারে, দেখো যে এই জাতটির আমাদের খরচ কম হচ্ছে, অর্থাৎ এটিকে উৎপাদন করার জন্য আমাদের খরচ কম হচ্ছে, কিন্তু অন্যদিকে আমাদের ফলন বেশি দিচ্ছে, অবশ্যই এটি আমরা নির্বাচনের বিবেচনায় রাখতে পারি, যাতে করে এর ফলে যেটা হবে যে আমরা কম খরচ দিয়ে অধিক ফলন নিশ্চয়তা দিতে পারবো। এরপর হচ্ছে কোন জাতীয় রোগ প্রতিরোধ তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ উদ্ভিদের দেখে তোমরা জানো যে বিভিন্ন প্রকার উদ্ভিদ বিভিন্ন প্রকার রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তো এর মধ্যে হচ্ছে যে কোন জাতির সাধারণ রোগে আক্রান্ত হলে সেটি প্রতিরোধ করতে পারে বা বেঁচে থাকতে পারে, সেটি মাথায় রাখতে হবে। এবং কোন জাতির মাঠ পরিচর্যা করা সহজতর, অর্থাৎ কোন জাতির ক্ষেত্রে ধানের আগাছা, যেমন ধানের কথা যদি বলি যে যে এই অনেকগুলো জাত আছে, এর মধ্যে কোন জাতির ক্ষেত্রে আগাছা কম হয়ে থাকে বা খুব সহজে আমাদের পরিচর্যা করা সম্ভব হয়। অর্থাৎ বীজ চারা গাছ লাগানোর পর আমাদের বেশ কয়েকটি পর্যায় থাকে, আমাদের আগাছা দমন থাকে, আমাদের থিনিং থাকে, অর্থাৎ চারা গাছ পাতলাকরণ থাকে, চারা গাছ লাগানো থাকে, এরকম বিভিন্ন পর্যায়ে আমাদের থাকে, আমাদের সার ব্যবস্থাপনা থাকে, জমিতে সার প্রয়োগ করতে হয়। অর্থাৎ এই যে আমাদের যে ব্যবস্থাপনাগুলো, এই যে আমাদের যে পরিচর্যা, কোন জাতের ক্ষেত্রে এই পরিচর্যাগুলো সহজতর, সেটি আমাদেরকে বিবেচনা রাখতে হবে, একজন চাষিকে অবশ্যই সেগুলো বিবেচনার মধ্যে রাখতে হবে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটি দিয়ে দেওয়া আছে যে যদিও উচ্চ ফলনশীলতা উন্নত জাতের একটি বিশেষ গুণ, কিন্তু উন্নত জাতের বীজ হলে উচ্চ ফলন পাওয়া নিশ্চিত হয় না, চাষির প্রয়োজন উন্নত জাতের ভালো বীজ। দেখো এখানে লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা একটি কথা যে যদিও উচ্চ ফলনশীলতা উন্নত জাতের একটি বিশেষ গুণ, কিন্তু উন্নত জাতের বীজ হলেই উচ্চ ফলন পাওয়া নিশ্চিত হয় না। এই যে চাষির প্রয়োজন হচ্ছে উন্নত জাতের ভালো বীজ, মানে উন্নত জাতের শুধু বীজ হলেই হবে না, সেটি অবশ্যই হতে হবে উন্নত জাতের ভালো বীজ, যাতে করে সেটা থেকে ভালো ফলন পাওয়া নিশ্চিত হয়। ভালো বীজের মধ্যে দেখো আরও কিছু গুণ থাকা প্রয়োজন, যেমন এগুলো একটু আমাদের জানা থাকা দরকার, এটি আমরা একটু লিখে নিই শিক্ষার্থী বন্ধুরা। দেখো কি কি গুণ থাকা দরকার।
দেখো হচ্ছে যে ভালো জাতের গুণগুলো দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে এক নাম্বার হচ্ছে মিশ্রণহীন বীজ, অর্থাৎ অন্তত হচ্ছে যে ভালো জাতের গুণের মধ্যে এটি একটি বৈশিষ্ট্য যে আমাদের হচ্ছে মিশ্রণহীন বীজ, অর্থাৎ যে জাতের বীজ আমরা নির্বাচন করব শুধু ওই জাতের বীজই থাকবে, অন্য কোনো বীজ থাকবে না। যদি আমরা নাজির শাল কথা বলি, তাহলে ওই 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 আমাদের যদি স্টকের কথা বলি, লটের মধ্যে থাকবে বা ওই গুদামের মধ্যে যে জায়গায় আমরা বীজ সংরক্ষণ করব সেখানে শুধুমাত্র ওই বীজই থাকবে, শুধু নাজির শালের বীজই থাকবে, অন্য কোনো অর্থাৎ বিনা শাল বা লতি শাল অন্য কোনো ধানের বীজ সেখানে থাকবে না। যদি আমরা BR29 বলি, তো সেখানে শুধুমাত্র BR29 ধানের জাতের বীজই থাকবে, অন্য কোনো বীজ সেখানে থাকবে না। এরপর আছে দেখো যে অন্তত 80% অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ আমাদের যে বীজ থাকবে, যদি আমরা বলি যে 10টি বীজ থাকে তার মধ্যে 8টি বীজ থেকে বীজ বুনলে সেখান থেকে আমাদের অঙ্কুরোদ্গম হবে, অর্থাৎ নতুন চারা গাছ বেরিয়ে আসবে। এরপর হচ্ছে চারার উচ্চ মানের সতেজতা, অর্থাৎ এটি বেশ ভায়াবল হবে এবং এটি আনফেভারেবল কন্ডিশনে, অর্থাৎ অপ্রতিকূল পরিবেশে, অর্থাৎ যদি রোদ একটু বেশি থাকে বা হচ্ছে যে একটু যদি সামান্য বৃষ্টি একটু বেশি হয় এরকম, বা একটু বেশি যদি ঠান্ডা থাকে, একটু বেশি যদি কোল্ড থাকে, এরকম পরিবেশেও যেন বীজ বেঁচে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। তো এর মধ্যে এরকম সতেজতা থাকবে, অর্থাৎ এটি বেশ শক্তি সম্পন্ন হবে। এবং হচ্ছে দেখো যে পরিচ্ছন্নতা, অর্থাৎ এর মধ্যে কোনো প্রকার আগাছা বীজ বা হচ্ছে যে কোনো প্রকার জীবাণু বা এই জন্য থাকা যাবে না। যদি কোনো পরিচ্ছন্নতা হচ্ছে, যদি বীজের মধ্যে বীজ বা যদি অন্য কোনো অংশ থাকে, যদি কোনো নোংরা অংশ বা কোনো ময়লাযুক্ত অংশ থাকে, তো সেখান থেকে দেখা গেছে যে সেখানে সেটি রোগ জীবাণু আশ্রয় হিসাবে কাজ করতে পারে বা পোকার আশ্রয় হিসাবে কাজ করতে পারে। এজন্য আমাদের যে বীজ হবে সেটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে চকচকে হবে, অর্থাৎ নর্মাল হবে, যাতে করে সেখানে যেন কোনো পোকামাকড় বা রোগ জীবাণু না থাকে। এবং ফাইনালি যেটি আছে দেখো যে বীজটি সুস্থ হতে হবে, অর্থাৎ রোগ জীবাণু দূষণ এবং সংক্রমণ মুক্ত, অর্থাৎ কোনো রোগ জীবাণু থাকা যাবে না এবং কোনো সংক্রমণ মুক্ত থাকতে হবে, অর্থাৎ এটির মধ্যে যেন কোনো প্যাথোজেন, কোনো জীবাণু যেন আক্রমণ করতে না পারে, কোনো পোকামাকড় যেন এর সাথে লেগে না থাকতে পারে, এই অবস্থায় বীজ থাকতে হবে। কারণ একটি সুস্থ বীজ থাকলে সেখান থেকে আমরা একটি সবল চারার কথা চিন্তা করতে পারি, কিন্তু যদি বীজটি সুস্থ না থাকে, সেখানে যদি জীবাণু থাকে, সেখানে যদি পোকামাকড় থাকে, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সেক্ষেত্রে আমাদের সবল বীজের কথা, সবল চারার কথা আমরা চিন্তা করতে পারি না। এরপরে দেখো এখানে দেওয়া আছে যে সহজ জাতের ও বিশ্বাসযোগ্য পরীক্ষার মাধ্যমে বীজের উল্লিখিত গুণগুলো আছে কিনা তা নির্ধারণ করা যায়। এটি দেখো যেটি হচ্ছে যে এই গুণগুলোর ঘাটতি থাকলেও যে কোনো সহজ জাতের ও বিশ্বাসযোগ্য পরীক্ষার মাধ্যমে বীজের উল্লেখিত গুণগুলো, অর্থাৎ যে গুণগুলোর কথা বললাম এগুলো আছে কিনা তা নির্ধারণ করা যায়। এই গুণগুলোর ঘাটতি থাকলেও যে কোনো বীজ উচ্চ ফলন দিতে ব্যর্থ হয়, অর্থাৎ যদি এগুলোর ঘাটতি থাকে, এগুলো যদি আমরা কোনো বীজের মধ্যে যদি না থাকে এই গুণগুলো, সেক্ষেত্রে বীজ উচ্চ ফলন দিতে ব্যর্থ হয়। তাই ভালো বীজ নির্বাচন, উচ্চ ফলন পাওয়ার গুরুত্বপূর্ণ শর্তই হচ্ছে যে উন্নত ভালো বীজ নির্বাচন। বীজের অঙ্কুরোদ্গম এবং চারা সতেজতা পরীক্ষা, দেখো এটি একটি ব্লটার পরীক্ষা, যে উপরের চিত্রের ব্লটার, অর্থাৎ একটি কাঁচ পাত্রের মধ্যে, কাছে গোলাকার কাঁচ পাত্রের মধ্যে টিস্যু আছে, আমাদের যে টয়লেট টিস্যু, সেই টিস্যুর উপর এটি আমাদের হচ্ছে পরীক্ষাটি করা হয়। দেখো যে উপরের চিত্রের ব্লটার পরীক্ষা এবং পেপার টাওয়েল পরীক্ষার মাধ্যমে বীজের অঙ্কুরোদ্গম এবং চারা সতেজতা নির্ণয় করা হয়। ব্লটার পরীক্ষা একটি পেট্টি ডিশের মধ্যে, পেট্টি ডিশ হচ্ছে কাচের মতন একটি কাচের একটি জার, এরকম একটি জার হচ্ছে, এরকম কাচের জার থাকে, এই কাচের জারের মধ্যে, অর্থাৎ এরকম একটি কাচের গোলাকার একটি বাটির মধ্যে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে পেটিডিসের মধ্যে ব্লটার পেপার যেটি আছে সেটি বিছিয়ে পানি দিয়ে বীজ স্থাপন করে, পানি দিয়ে ভিজার পর সেখানে বীজ স্থাপন করে উপযুক্ত পরিবেশে রেখে দিয়ে সাধারণত 24 থেকে 72 ঘন্টা যদি রেখে দেওয়া হয়, তো সেখান থেকে বীজের অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ এই যে শিকড় বিশিষ্ট এবং উপরে এই দেখো পাতা বিশিষ্ট অংশ বেরিয়ে আসে, যেটিকে বীজের অঙ্কুরোদ্গম বলা হয়। এরকম উপযুক্ত পরিবেশে রেখে বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা করা হয়। একইভাবে একটি ট্রের মধ্যে কয়েক স্তর টয়লেট পেপার বিছিয়ে বা নিউজ পেপার বিছিয়ে, আমাদের যে নিউজ পেপার যেটা পড়ি সেটি বিছিয়েও এই বীজ স্থাপন করে অঙ্কুরোদ্গম ঘটানো হয়। কয়েকদিন রেখে চারাগুলোর বৃদ্ধি পরীক্ষা করা হয় বীজের তেজ বা চারা সতেজতা, অর্থাৎ বীজের তেজ বলতে এখানে যে বলতেছে যে সে কত দ্রুত তার বৃদ্ধিটা স্বাভাবিক হচ্ছে কিনা বা প্রতিকূল পরিবেশ সেটি বেঁচে থাকে কিনা,
সেটি নির্ণয় করা যায়, এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা এবং চারা সতেজতা শর্করা হার নির্ণয় করা যায়। অঙ্কুরোদ্গম ক্ষমতা হচ্ছে যে আমি কতগুলো বীজ দিলাম এবং সেখান থেকে আমাদের কতগুলো বীজ আমাদের সফলভাবে সেখান থেকে শিকড় এবং হচ্ছে আমাদের উপরে যে পাতা বিশিষ্ট আমরা অংশ পেলাম, সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম ক্ষমতা এবং চারা সতেজতা শতকরা হারে নির্ণয় করা যায়। অর্থাৎ আমি কতগুলো বীজ দিয়েছি এবং এর মধ্যে কতগুলো বীজ আমাদের সুস্থ সবল চারা আমরা পেয়েছি, সেটি একটি পরীক্ষার মাধ্যমে, একটি সূত্রের মাধ্যমে, একটি ফর্মুলার মাধ্যমে বের করা যায়। তো যেমন আমরা যদি বলি এটি, যদি আমরা বলি যে বীজের অঙ্কুরোদ্গমের শতকরা হারকে যদি আমরা এভাবে লিখতে পারি, দেখো অঙ্কুরোদ্গম চারার সংখ্যা যদি আমরা বলি যে আমাদের এখানে হচ্ছে যে ধরো যে আমরা 10টি প্রকৃত বীজ দিয়েছিলাম, আমরা 10টি, সেখান থেকে যদি আমাদের 8টি অঙ্কুরোদ্গম চারা সংখ্যা, তো আটটি বীজ থেকে যদি হচ্ছে যে শিকড় বিশিষ্ট, তোমাদের বইতে যাওয়া আছে শিকড় বিশিষ্ট এবং উপরে পত্র বিশিষ্ট অংশ বেরিয়ে আসে, এরকম চারা সংখ্যা 8টি আমার প্রকৃত আমরা বীজ। অর্থাৎ আমাদের যে এই যে আমাদের যে ব্লটার পেপার, আমাদের যে ব্লটার পেটটি দিয়ে সেখানে আমরা এরকম 10টি বীজ দিয়েছিলাম। এরকম আমরা 10টি বীজ দিয়েছিলাম। এই 10টি বীজ থেকে আমরা ধরো যে আমরা 8টি বীজ পেয়েছি, যেখান থেকে এরকম চারা গাছ গজিয়েছে, আর বাকি 2টি গজিয়ে নেই, যে ওই 2টি বীজ যে অবস্থায় দিয়েছিলাম সেই অবস্থায় আছে। তো এখান থেকে দেখো আমরা কিন্তু ইজিলি বের করতে পারি যে আমাদের এই হচ্ছে 80%, অর্থাৎ 80%। কারণ যদি আমরা এইভাবে দেখো এটা কেটে দিই যদি, তাহলে 8 × 10 গুণ করলে 80%। সো এটি একটি ভালো বীজ। যদি এখানে আমাদের 7 আসতো বা 6 আসতো, তার মানে হচ্ছে যদি এটি 60% বা 60%, শতকরা 60 ভাগ বা 70 ভাগ হতো, সেক্ষেত্রে কিন্তু আমরা এটি ভালো বীজের যে গুণাবলী সেটির মধ্যে কিন্তু ফেলতে পারতাম না, বিবেচনা করতে পারতাম। কারণ অন্তত ভালো বীজ যেটি সেটির মধ্যে অন্তত 80% অঙ্কুরোদ্গম ক্ষমতা সম, অর্থাৎ শিকড় বিশিষ্ট এবং উপরে পাতা বিশিষ্ট এরকম এই অবস্থা বিশিষ্ট গাছের চারা গাছের সংখ্যা হবে অন্তত, যেগুলো দেবে তার 80 ভাগ। তো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু। আমরা এখান থেকে যেটি শিখলাম যে আমরা প্রথমে আমরা বীজের ক্লাসিফিকেশন করেছিলাম, যেখানে যেটার মাধ্যমে আমরা শিখেছিলাম যে বীজ আমরা সাধারণত 2 রকমভাবে বীজ পেয়ে থাকি। একটি হচ্ছে অঙ্গজ বংশ বিস্তার মাধ্যমে, অর্থাৎ গাছের কোনো একটি অংশকে গাছে, সেটি কাণ্ড হতে পারে, সেটি গাছে কোনো পাতা হতে পারে, সেটি গাছের শিকড় হতে পারে বা মূল হতে পারে বা গাছের বাকল হতে পারে। আরেকটি হচ্ছে যে আমরা জনজন প্রক্রিয়া অর্থাৎ পরাগরেণু, একটি গাছে একটি ফুলের একই ফুলের পরাগরেণু একই, অর্থাৎ পুরুষ ফুলের পরাগরেণু স্ত্রী ফুলের ডিম্বাণুকে নিশ্চিত করতে পারে, যেটি হচ্ছে স্বপরাগায়ন। অথবা একটি গাছের একটি পুরুষ ফুলের পরাগরেণু অপর গাছের অর্থাৎ স্ত্রী ফুলের ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। যদি হয় সেটিকে বলছে জনজনন প্রক্রিয়া। এই প্রক্রিয়া যেটি হয় যে মা এবং পিতা ও মাতার যে বৈশিষ্ট্য, অর্থাৎ পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের এদের যে এই বৈশিষ্ট্যের একটি সংমিশ্রণ ঘটে। অর্থাৎ এটি কিন্তু হুবহু একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন পাওয়া যায় না। কিন্তু অন্যদিকে অঙ্গজ বংশবিস্তার যেটি আছে, এটির ক্ষেত্রে আমরা একই রকম, যদি একটি গোলাপ গাছ আমরা নির্বাচন করি যেটির ফুল অনেক বড় বড় হয় এবং যেরকম কালার হয়
ধরি যেমন লাল কালার, অথবা আমরা যদি ধরি যে হলুদ কালারের একটি গোলাপ ফুল এবং ফুল বেশ বড় বড় হয়, এখান থেকে ওই গোলাপ বাগান থেকে যদি আমরা এটাকে কাটিং করে কোনো স্টেম নিয়ে, কোনো একটি কাণ্ড নিয়ে এটাকে কেটে যদি আমরা আবার নতুন করে গোলাপ গাছ লাগাই, তাহলে কিন্তু একই রকম অর্থাৎ একই হলুদ রঙের একই রকম বড় বড় সাইজের আমরা গোলাপ পাবো। কিন্তু অন্যদিকে কিন্তু যদি আমরা বীজের মাধ্যমে, অর্থাৎ আমাদের ট্রু বীজ, সত্যিকারের যে বীজ, জনন প্রক্রিয়ার যে বীজটি হয়, সেভাবে যদি বীজ লাগাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একই রকম হুবহু একই রকম কিন্তু আমরা একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন কিন্তু আমরা জাত পাবো না। সেক্ষেত্রে আমাদের পিতৃ এবং মাতৃ গাছের যে বৈশিষ্ট্যের তার কিন্তু সংমিশ্রণ ঘটবে, এটি আমরা বলেছি। এবং সেক্ষেত্রে যেটি করা হয় যে ভালো বৈশিষ্ট্যগুলো নির্বাচন করে, সিলেকশন ব্রিডিং ভালো জাতের বৈশিষ্ট্য করে এটিকে সংকরণের মাধ্যমে, এটিকে অর্থাৎ পুরুষ ফুল স্ত্রী ফুলের মধ্যে সংকরণ ঘটিয়ে আস্তে আস্তে প্রজন্মের পর 3 বছর 4 বছর 5 বছর এরকম কয়েক বছরের ক্রমান্বয়ে সংকরণ ঘটিয়ে একটি উন্নত জাতের জাত তৈরি করা হয়। এরপর আমরা করেছি যে যেটি আমাদের যে উন্নত জাত যেভাবেই আমরা ডেভেলপ করি, আমরা অঙ্গজ বংশবিস্তারী হোক অথবা আমরা সিলেকশন ব্রিডিংয়ের মাধ্যমে হোক, করার পর আমাদের হচ্ছে যে আমরা এটি গবেষণা প্রতিষ্ঠান যে গবেষকরা আছে তারা এটি করার পর সাফল্য পাওয়ার পর তারপর এটি হচ্ছে তারা আমাদের যে বীজ প্রত্যয়ন যে কর্তৃপক্ষ আছে, বিএডিসি আছে, তার কাছে তারা দিয়ে দেবে। তারা নিজেদের খামারের মাধ্যমে পরীক্ষা করে যখন তারা এটা অনুমোদন দিবে, তারা যখন একই রকম রেজাল্ট পাবে, যেটি গবেষণাকারে অর্থাৎ গবেষকের গবেষণাকারে যেভাবে রেজাল্ট দিয়েছে, যেভাবে ফলাফল দিয়েছে, একই ফলাফল যদি বিএডিসির খামারের যে ফিল্ড রয়েছে সেখানে যদি একই রেজাল্ট দেওয়া হয়, তারপর তারা এই বীজটিকে তারা অনুমোদন দিয়ে দেবে। এবং অনুমোদন দেওয়ার পর এটি তারা কৃষকের কাছে তখন কৃষকের কাছে এটি বিক্রি করা সম্ভব হবে। এবং এরপর আমরা কিছু ভালো বীজের বৈশিষ্ট্যের কথা বলেছি, যে একটি ভালো বীজ হতে গেলে যে এটি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তেজ সম্পন্ন হতে হবে, সতেজতা সম্পন্ন থাকবে, অঙ্কুরোদ্গম ক্ষমতা 80% হবে, সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। একদম সবশেষে যে কিভাবে আমরা এই ভালো এই অঙ্কুরোদ্গম ক্ষমতা বা চারা গাছ গজানোর যে ক্ষমতাটা কীভাবে পরীক্ষা করতে পারে, সেটি আমরা একটি দুটি টেস্ট, একটা হচ্ছে পেপার টাওয়াল টেস্ট, একটা হচ্ছে ব্লোটার টেস্টের পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছি। তো আশা করি আমার এই আলোচনা তোমাদের জন্য অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করে, তোমাদের বোঝার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে। তো এখন যদি তোমরা নিয়মিত অনুসরণ করে বাসায় নিজেরা অধ্যয়ন করতে থাকো, তোমরা আশা করি তোমাদের পরীক্ষার ফলাফল অনেক বেশি ভালো হবে। তো আগামী ক্লাস পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য না কামনা করে, তোমাদের সুস্থতা কামনা করে এখানেই আমি আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।